শুরুতেই একটা কথা বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা তথ্য আসবে যা শুনে আপনার মনে হতে পারে মহাবিশ্বের সবচেয়ে ছোট্ট জিনিসটাও আসলে কতটা রহস্যময়। চলুন শুরু করি। একবার ভাবুন তো, এই যে আপনার শরীর, এই যে চেয়ার, টেবিল, তারা, গ্রহ সব কিছুই যদি একদম ভেতরে গিয়ে ভাঙতে ভাঙতে দেখেন, তাহলে শেষ পর্যন্ত কি পাবেন? বিজ্ঞানীরা এতদিন বলে এসেছেন পরমাণুর ভেতরে ইলেকট্রন, কোয়ার্কের মতো কিছু অতি ক্ষুদ্র বিন্দু কণা আছে যাদের আর ভাঙা যায় না। কিন্তু একটা তত্ত্ব বলছে এই বিন্দু কণার ধারণাটাই হয়তো সম্পূর্ণ সঠিক নয়। সেই তত্ত্বের নাম স্ট্রিং থিওরি। আজকের ভিডিওতে আমরা জানব স্ট্রিং থিওরি আসলে কি, কেন বিজ্ঞানীরা এই তত্ত্ব নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, আর এটা কিভাবে মহাবিশ্বের সবচেয়ে বড় দুটো প্রশ্নের সমাধান দিতে পারে। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে বুঝে নেওয়া যাক, মহাবিশ্ব সম্পর্কে আমাদের বর্তমান ধারণাটা মূলত দুইটা ভাগে বিভক্ত। প্রথমটা হলো অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, যার মাধ্যমে আমরা বিশাল আকৃতির বা ভারী বস্তুর আচরণ ব্যাখ্যা করতে পারি, যেমন গ্রহ, তারা, নক্ষত্র কিংবা ছায়াপথের গতিবিধি। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ আসলে কোনো সাধারণ টানের বল নয়, যেমনটা নিউটন আগে ভেবেছিলেন, বরং কোনো বস্তুর ভর যত বেশি হয় তার চারপাশের স্থান আর সময় তত বেশি বেঁকে যায়। ব্যাপারটা বোঝার জন্য একটা টানটান বিছানার চাদরের কথা ভাবুন। সেই চাদরের মাঝখানে যদি একটা ভারী বোলিং বল রাখা হয়, তাহলে চাদরটা মাঝখানে বসে যাবে, একটা গর্তের মতো তৈরি হবে। এরপর যদি সেই গর্তের পাশে একটা ছোট্ট মার্বেল ছেড়ে দেওয়া হয়, তাহলে মার্বেলটা সোজা পথে না গিয়ে বাঁকা পথ ধরে বোলিং বলের দিকে চলে যাবে, কারণ চাদরটা আগে থেকেই বাঁকা হয়ে আছে। মহাবিশ্ব ঠিক একই নিয়ম কাজ করে। সূর্যের মতো বিশাল ভরের বস্তু তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয়, আর পৃথিবীর মতো গ্রহগুলো সেই বাঁকা স্থানের মধ্য দিয়ে সবচেয়ে সহজ পথ ধরে চলতে থাকে। আমরা যাকে বলি পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করা, আসলে সেটা কোনো টানের ফল নয়, বরং সূর্যের তৈরি করা স্থানকালের বক্রতার মধ্য দিয়ে পৃথিবীর স্বাভাবিক গতিপথ। ভর যত বেশি, বক্রতা তত বেশি, আর বক্রতা যত বেশি, আশেপাশের বস্তুর গতিপথও তত বেশি বেঁকে যায়। এই একই নীতি দিয়েই ব্যাখ্যা করা যায় কেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, কেন গ্রহগুলো সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে থাকে, কেন আলো পর্যন্ত ভারী কোনো তারার পাশ দিয়ে গেলে সামান্য বেঁকে যায়, আর কেন দুইটা বিশাল ছায়াপথ একে অপরকে আকর্ষণ করে কাছে টেনে আনে। এমনকি সময়ও এই বক্রতার প্রভাবে ভিন্ন গতিতে চলে। ভারী বস্তুর কাছাকাছি সময় একটু ধীরে চলে, আর দূরে সময় স্বাভাবিক গতিতে চলে। এই কারণেই মহাকাশচারীরা যখন পৃথিবীর কক্ষপথে দীর্ঘদিন থাকেন, তখন তাদের ঘড়ি পৃথিবীর ঘড়ির তুলনায় সামান্য ভিন্ন সময় দেখায়। অন্যদিকে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পর্যায়ে, অর্থাৎ সাব অ্যাটমিক পার্টিকেলের আচরণ ব্যাখ্যা করার জন্য প্রয়োজন কোয়ান্টাম পদার্থবিজ্ঞান। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান হল পদার্থবিজ্ঞানের সেই শাখা যা প্রকৃতির সবচেয়ে ক্ষুদ্র স্কেলের আচরণ ব্যাখ্যা করে, যেমন পরমাণু, ইলেকট্রন, ফোটন, কোয়ার্কের মতো সাব অ্যাটমিক কণাগুলো কিভাবে চলাফেরা করে, শক্তি বিনিময় করে, আর একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে। এই শাখাটা তৈরি হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে, কারণ তখনকার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অর্থাৎ নিউটনের গতিসূত্র বা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে পরমাণুর ভেতরের ঘটনাগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল না। ম্যাক্স প্লাঙ্ক, অ্যালবার্ট আইনস্টাইন, নিলস বোর, ভের্নার হাইজেনবার্গ আর এরউইন শ্রোডিঙ্গারের মতো বিজ্ঞানীরা মিলে ধীরে ধীরে এই নতুন তত্ত্বের ভিত্তি তৈরি করেন। এই তত্ত্বের কয়েকটা মূল বৈশিষ্ট্য হল শক্তি অবিচ্ছিন্নভাবে নয়, বরং নির্দিষ্ট ছোট প্যাকেটে বা কোয়ান্টায় বিনিময় হয়। কোনো কণার সঠিক অবস্থান নির্দিষ্ট না হয়ে সম্ভাবনার আকারে থাকে, যাকে বলে সুপারপজিশন। আর কণার অবস্থান আর গতিবেগ একসাথে নিখুঁতভাবে জানা যায় না, যাকে বলে অনিশ্চয়তা নীতি। এই তত্ত্বই আধুনিক ইলেকট্রনিক্স, লেজার, এমআরআই স্ক্যানার, সেমিকন্ডাক্টর চিপ আর পারমাণবিক শক্তির মতো অসংখ্য প্রযুক্তির ভিত্তি। তবে এর সমস্যা হলো, এই তত্ত্ব মহাকর্ষকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না, যেখানে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব কাজ করে। এই দুই তত্ত্বকে এক জায়গায় আনার চেষ্টা থেকেই স্ট্রিং থিওরির মতো তত্ত্বের জন্ম। সাধারণ আপেক্ষিকতা যেমন ভারী বস্তুর জগতে দারুণ কাজ করে, ঠিক তেমনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান কাজ করে ইলেকট্রন, ফোটন বা কোয়ার্কের মতো অতি ক্ষুদ্র কণার জগতে। কিন্তু এই ক্ষুদ্র জগতের নিয়মগুলো আমাদের রোজকার অভিজ্ঞতার সাথে একেবারেই মেলে না। প্রথম বিষয় হলো সুপারপজিশন।
কোনো ইলেকট্রন ঠিক কোথায় আছে তা নির্দিষ্টভাবে বলা যায় না, বরং ইলেকট্রনটা একই সাথে একাধিক জায়গায় থাকার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে থাকে, আর আমরা শুধু বলতে পারি কোথায় পাওয়ার সম্ভাবনা কতটুকু। যতক্ষণ না কেউ মেপে দেখছে ততক্ষণ ইলেকট্রনের অবস্থান একটা সম্ভাবনার মেঘের মতো থাকে। কেউ পর্যবেক্ষণ করার মুহূর্তেই সেই সম্ভাবনা একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে যায়। দ্বিতীয় বিষয় হলো কোয়ান্টাইজেশন, অর্থাৎ শক্তি এখানে অবিচ্ছিন্নভাবে বাড়ে বা কমে না, বরং নির্দিষ্ট ছোট ছোট ধাপে বা প্যাকেটে পরিবর্তিত হয়। যেমন একটা পরমাণুর ভেতরে ইলেকট্রন এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে লাফ দেয়, মাঝামাঝি কোনো অবস্থায় থাকে না। এই লাফানোর সময় ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ফোটন হিসেবে ছেড়ে দেয় বা শোষণ করে। এই নিয়মের উপর ভিত্তি করেই ব্যাখ্যা করা যায় কেন বিভিন্ন মৌলিক পদার্থ পুড়লে বা উত্তপ্ত হলে নির্দিষ্ট রঙের আলো ছাড়ে, কেন লেজার তৈরি করা সম্ভব, কিংবা কেন সেমিকন্ডাক্টর দিয়ে কম্পিউটার চিপ তৈরি করা যায়। তৃতীয় বিষয় হলো আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি। এই নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান আর গতিবেগ একসাথে পুরোপুরি নির্ভুলভাবে জানা কখনোই সম্ভব নয়। একটা জানার চেষ্টা করলে অন্যটা আরও অনিশ্চিত হয়ে পড়ে। এটা যন্ত্রের সীমাবদ্ধতা নয়, বরং প্রকৃতির একদম মৌলিক নিয়ম। চতুর্থ বিষয় হলো কোয়ান্টাম টানেলিং। সাধারণ নিয়মে কোনো কণার একটা বাধা বা দেয়াল পার হতে হলে তার যথেষ্ট শক্তি থাকা দরকার, কিন্তু কোয়ান্টাম জগতে একটা কণা মাঝে মাঝে সেই বাধা ভেদ করে অন্য পাশে চলে যেতে পারে, এমনকি তার যথেষ্ট শক্তি না থাকলেও। সূর্যের ভেতরে যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে আলো আর তাপ তৈরি হয়, তার পেছনেও এই কোয়ান্টাম টানেলিং একটা বড় ভূমিকা রাখে। এইসব নিয়মই বারবার পরীক্ষাগারে যাচাই করে দেখা হয়েছে, আর প্রতিবারই ফলাফল কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের হিসাবের সাথে হুবহু মিলে গেছে। এই কারণেই আজকের মোবাইল ফোনের চিপ, এমআরআই স্ক্যানার, লেজার প্রযুক্তি, এমনকি সৌরকোষের মতো অসংখ্য প্রযুক্তি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়মের ওপর দাঁড়িয়ে আছে। সাধারণ আপেক্ষিকতা যেমন মহাবিশ্বের বিশাল কাঠামো ব্যাখ্যা করে, কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ঠিক তেমনিভাবে সেই কাঠামোর একদম ভেতরের অতি ক্ষুদ্র জগৎকে নিখুঁতভাবে ব্যাখ্যা করে। কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন এই দুইটা তত্ত্বকে একসাথে বসিয়ে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য, যেমন বিগ ব্যাং, সমাধান করতে চাওয়া হয়। যখনই দুইটা তত্ত্বকে একসাথে করার চেষ্টা করা হয়, তখন উভয় তত্ত্বই যেন অচল হয়ে পড়ে। বিগ ব্যাংয়ের একদম প্রাথমিক অবস্থায় সব কণা একটা মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। সেই বিন্দুটা একই সাথে ছিল অকল্পনীয় রকম ভারী আর অকল্পনীয় রকম ক্ষুদ্র। ব্ল্যাক হোলের কেন্দ্রের কথাও একইভাবে ভাবা যায়, যা একই সাথে ভারী আর ক্ষুদ্র। এই ধরনের জায়গায় সাধারণ আপেক্ষিকতা আর কোয়ান্টাম পদার্থবিজ্ঞান দুটো তত্ত্বেরই নিয়ম একসাথে প্রযোজ্য হয়ে ওঠে। কিন্তু এই দুটো তত্ত্বকে একসাথে সমন্বয় করা এখনো সম্ভব হয়নি। পদার্থবিজ্ঞানের এই দুইটা সম্পূর্ণ ভিন্ন নিয়মকে একসাথে মেলাতে পারে এমন একটা তত্ত্ব যদি সামনে আসে, তাহলে সেই তত্ত্বকেই বলা হবে থিওরি অফ এভরিথিং, অর্থাৎ সর্বজনীন তত্ত্ব। আর এই লক্ষ্যে সবচেয়ে সম্ভাবনাময় তত্ত্বের নাম স্ট্রিং থিওরি। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী কোনো বস্তুর ভরের কারণে তার চারপাশের স্থান বেঁকে যায়, যাকে বলে স্থানকালের বক্রতা বা স্পেস টাইম কার্ভেচার। কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মাধ্যমে এই স্থানকালের বক্রতা ব্যাখ্যা করা যায় না। উদাহরণ হিসেবে একটা হাইড্রোজেন পরমাণুর কথা ভাবুন, যার মধ্যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান অনুযায়ী এই ইলেকট্রনটা সুপারপজিশন অবস্থায় থাকে, অর্থাৎ একই সময়ে একাধিক জায়গায় থাকার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে থাকে। আমরা কেবল বলতে পারি একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা কতটুকু। এখানেই মূল সমস্যা। ইলেকট্রনের যেহেতু ভর আছে, তাই সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী তার চারপাশে স্থানকালের বক্রতা তৈরি হওয়ার কথা। কিন্তু ইলেকট্রনটা যদি একই সময়ে একাধিক জায়গায় থাকে, তাহলে সেই বক্রতা ঠিক কিভাবে তৈরি হবে তা বলা যায় না, কারণ সাধারণ আপেক্ষিকতায় সুপারপজিশন নামের কোনো ধারণাই নেই। ফলে প্রকৃতির বাস্তবতা ব্যাখ্যা করতে গিয়ে আমাদের দুই ধরনের ভিন্ন নিয়ম আলাদাভাবে অনুসরণ করতে হচ্ছে। কেউ কেউ ভাবতে পারেন, এতে সমস্যা কোথায়? দুটো তত্ত্ব যেহেতু নিজের নিজের জায়গা থেকে নিখুঁত ব্যাখ্যা দিচ্ছে, তাহলে এদের একসাথে মেলানোর দরকারই বা কি? একটা শহরে যদি দুই ধরনের ট্রাফিক আইন একসাথে চালু থাকে, তাহলে কি ব্যাপারটা কাজ করবে? করবে না, বরং বিশাল বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক তেমনি এই দুইটা তত্ত্ব একসাথে সমন্বয় করতে না পারলে প্রকৃতির অনেক গভীর প্রশ্ন উত্তরহীনই থেকে যাবে। আমরা জানি মহাবিশ্বে মৌলিক বল চারটা: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল,
সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। এর মধ্যে তড়িৎচুম্বকীয়, সবল আর দুর্বল নিউক্লিয় বল কোয়ান্টাম পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু মহাকর্ষকে ব্যাখ্যা করতে হয় সাধারণ আপেক্ষিকতা দিয়ে। এবার আসি কলা পদার্থবিজ্ঞানের মূল কাঠামোয়, যাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেলস, অর্থাৎ মৌলিক কণার প্রমিত মডেল। এই চার্টে এখন পর্যন্ত আবিষ্কৃত সব মৌলিক কণা তালিকাভুক্ত আছে, আর প্রতিটা কণার পেছনে আছে জটিল সব সমীকরণ। স্ট্যান্ডার্ড মডেলের মূলত দুইটা অংশ, একটা হলো ফার্মিয়ন, যা দিয়ে আমাদের দৃশ্যমান সব বস্তু তৈরি, যেমন কোয়ার্ক আর ইলেকট্রন। অন্য অংশটা হলো বোসন, যা দিয়ে মহাবিশ্বের সব বল তৈরি হয়। গ্লুয়ন থেকে তৈরি হয় সবল নিউক্লিয়া বল, ফোটন থেকে তৈরি হয় তড়িৎচুম্বকীয় বল, আর ডাব্লিউ ও জেড বোসন থেকে তৈরি হয় দুর্বল নিউক্লিয়া বল। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন, আমাদের সবচেয়ে পরিচিত বলও অর্থাৎ মহাকর্ষের জন্য কোনো কণার উল্লেখ এই মডেলে নেই। আর সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী মহাকর্ষ আসলে কোনো বলই নয়, বরং স্থানকালের বক্রতার ফল। এখন মহাকর্ষ বলের জন্য গ্র্যাভিটন নামের একটা কাল্পনিক কণা ধরে নিয়ে সেটাকে স্ট্যান্ডার্ড মডেলে বসানোর চেষ্টা করা হলে হিসাবে অযৌক্তিক আর অসঙ্গত ফলাফল বেরিয়ে আসে। এই কারণেই অনেকে মনে করেন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অসম্পূর্ণ। মহাকর্ষের জন্য যেহেতু কোনো নির্দিষ্ট কণার কথা বলা যাচ্ছে না, তাই কোয়ান্টাম স্কেলে মহাকর্ষকে বর্ণনা করা এখনও সম্ভব হয়নি। আর এই সমস্যার সমাধানের জন্যই গত 50 বছরের বেশি সময় ধরে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। এই সব প্রচেষ্টার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় তত্ত্বের নাম স্ট্রিং থিওরি। স্ট্রিং থিওরির মূল ধারণাটা আসলে বেশ সহজ। স্ট্যান্ডার্ড মডেলে সব কণাকে বিন্দুর মতো, অর্থাৎ পয়েন্ট পার্টিকেল হিসেবে ধরা হয়, কিন্তু স্ট্রিং থিওরি বলছে প্রতিটা মৌলিক কণা আসলে অতি ক্ষুদ্র কম্পনশীল শক্তির সুতা, যার নাম স্ট্রিং। এই স্ট্রিং কতটা ছোট তা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া যায়। একটা পরমাণুকে যদি আমাদের গোটা সৌরজগতের সমান বড় কল্পনা করা হয়, তাহলে একটা স্ট্রিংয়ের আকার হবে মাত্র একটা ঘরের সমান। এই স্ট্রিংগুলোর কিছু হলো ওপেন স্ট্রিং, অর্থাৎ যার দুই প্রান্ত খোলা, আর কিছু হলো ক্লোজড স্ট্রিং, অর্থাৎ যেগুলো একটা লুপের মতো বন্ধ। প্রতিটা স্ট্রিংয়ে একটা টান বা টেনশন থাকে, যার কারণে স্ট্রিং বিভিন্নভাবে কাঁপতে পারে, আর এই বিভিন্ন ধরনের কম্পন থেকেই তৈরি হয় বিভিন্ন কণা। এই বিষয়টা আরেকটু স্পষ্ট করা যাক প্রোটনের উদাহরণ দিয়ে। একটা প্রোটনের ভেতরে থাকে দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক। স্ট্রিং থিওরি অনুযায়ী এই দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক আসলে তিনটা আলাদা স্ট্রিংয়ের ভিন্ন ভিন্ন কম্পন থেকে তৈরি। ব্যাপারটা অনেকটা গিটারের তারের মতো। গিটারের একটা তার যেভাবে কাঁপে তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন সুর বের হয়, ঠিক তেমনিভাবে একই ধরনের স্ট্রিং কিভাবে কাঁপছে তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন কণা তৈরি হয়। এখানে কম্পনের ধরন, গতি আর শক্তির পরিমাণই ঠিক করে দেয় কণাটা শেষ পর্যন্ত কী হয়ে দেখা দেবে। যেহেতু আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী শক্তি আর ভর একই জিনিসের দুই রূপ, তাই স্ট্রিং যত জটিলভাবে কাঁপে তার কম্পনে তত বেশি শক্তি জমা থাকে, আর সেই শক্তি আমাদের কাছে ভর হিসেবে প্রকাশ পায়। এই কারণে হালকা কণা তৈরি হয় সরল কম্পন থেকে, আর ভারী কণা তৈরি হয় জটিল কম্পন থেকে। শুধু ভর নয়, কণার চার্জ আর স্পিনের মতো বৈশিষ্ট্য নির্ধারিত হয় কম্পনের সুনির্দিষ্ট ধরন অনুযায়ী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো স্ট্রিং থিওরির গাণিতিক হিসাব থেকে গ্র্যাভিটন কণার অস্তিত্বের ইঙ্গিত এমনিতেই বেরিয়ে আসে। গ্র্যাভিটন হলো একটা কাল্পনিক কণা যাকে মহাকর্ষ বলের বাহক বলে মনে করা হয়। মানে যেভাবে ফোটন তড়িৎচুম্বকীয় বল বহন করে, গ্লুয়েন সবল নিউক্লিয় বল বহন করে, আর ডাব্লিউ ও জেড বসন দুর্বল নিউক্লিয় বল বহন করে, ঠিক সেভাবেই গ্র্যাভিটনের কাজ হবে মহাকর্ষ বল বহন করা। স্ট্রিং থিওরির হিসাবে একটা নির্দিষ্ট কম্পন অবস্থা এমনিতেই বেরিয়ে আসে, যার ভর শূন্য আর যার আচরণ পুরোপুরি গ্র্যাভিটনের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় কোনো বাড়তি অনুমান ছাড়াই। এই কারণেই স্ট্রিং থিওরিকে মহাকর্ষ আর কোয়ান্টাম পদার্থবিজ্ঞানকে একসাথে মেলানোর সবচেয়ে সম্ভাবনাময় পথ বলে মনে করা হয়। সমস্যা হলো গ্র্যাভিটন এখনও পর্যন্ত কোনো পরীক্ষাগারে সরাসরি শনাক্ত করা যায়নি। এটা একটা প্রস্তাবিত কণা মাত্র, যার অস্তিত্ব থাকা উচিত বলে বিজ্ঞানীরা ধারণা করেন, কারণ তিনটা অন্য মৌলিক বলের জন্যই বাহক কণা পাওয়া গেছে, তাই মহাকর্ষের জন্যও একটা বাহক কণা থাকার কথা। কিন্তু গ্র্যাভিটনকে স্ট্যান্ডার্ড মডেলে সরাসরি বসাতে গেলে গণিতে অসঙ্গত ফলাফল বেরিয়ে আসে, কারণ স্ট্যান্ডার্ড মডেলের কণাগুলো বিন্দু কণা হিসেবে ধরা হয়, আর বিন্দু কণা হিসেবে গ্র্যাভিটনের হিসাব করলে
অসীম মানের সমস্যা তৈরি হয়। এখানেই স্ট্রিং থিওরির গুরুত্ব। স্ট্রিং থিওরি অনুযায়ী কোনো কণাই বিন্দু নয়, বরং কম্পনশীল সুতা। এই তত্ত্বের গাণিতিক হিসাব থেকে একটা নির্দিষ্ট কম্পন অবস্থা বেরিয়ে আসে, যার ভর শূন্য আর যার আচরণ পুরোপুরি গ্র্যাভিটনের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, কোনো জোরাজুরি বা বাড়তি অনুমান ছাড়াই। এই কারণেই বিজ্ঞানীরা স্ট্রিং থিওরিকে মহাকর্ষ আর কোয়ান্টাম পদার্থবিজ্ঞানকে একসাথে মেলানোর সবচেয়ে সম্ভাবনাময় পথ বলে মনে করেন। তবে স্ট্রিং থিওরির সাথে জড়িয়ে আছে কিছু জটিল প্রশ্ন। এই তত্ত্বের গাণিতিক কাঠামো এমন কিছু ইঙ্গিত দেয় যা শুনতে বিজ্ঞানের চেয়ে বরং কল্পকাহিনীর কাছাকাছি মনে হতে পারে। স্ট্রিং থিওরির হালনাগাদ রূপ, যাকে বলা হয় এম থিওরি, স্ট্রিং থিওরির সবচেয়ে বিস্তৃত ও হালনাগাদ সংস্করণ। এম থিওরির গণিত অনুযায়ী গোটা মহাবিশ্ব গড়ে ওঠার জন্য মোট 11টা মাত্রার প্রয়োজন। আমরা যে 4টা মাত্রার সাথে পরিচিত, 3টা স্থানের আর একটা সময়ের, তার বাইরেও আরও 7টা মাত্রা এখানে অতিরিক্ত হিসেবে যোগ হয়। অথচ আমাদের বাস্তব অভিজ্ঞতা সীমাবদ্ধ কেবল সেই 4 মাত্রার মধ্যেই। বাকি 7টা মাত্রা মাথায় আনাই রীতিমতো কঠিন কাজ। তাহলে প্রশ্ন জাগে, স্ট্রিং থিওরির হিসাব যদি ঠিক হয়, তাহলে সেই 7টা বাড়তি মাত্রা লুকিয়ে আছে কোথায়? এর সম্ভাব্য উত্তর মূলত 2 রকম। একটা ব্যাখ্যা হলো এই মাত্রাগুলো এমন ভয়াবহ ছোট আকারে গুটিয়ে আছে যার পরিসর প্লাঙ্ক দৈর্ঘ্যের কাছাকাছি, অর্থাৎ 1 মিটারকে ভাগ করলে দশমিকের পর 35টা শূন্যের পরে যে সংখ্যা আসে ততটাই ক্ষুদ্র, এতটাই সূক্ষ্ম যে খালি চোখে তো দূরের কথা, কোনো যন্ত্র দিয়েও তা এখনো ধরা পড়েনি। বাস্তবে এই লুকানো মাত্রাগুলো ঠিক কেমন দেখতে তা ছবির মাধ্যমে হুবহু তুলে ধরা অসম্ভব, তাই এ ধরনের ছবি কেবল একটা ধারণা তৈরির উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। দ্বিতীয় ব্যাখ্যাটা আরও চমকে দেওয়ার মতো। হতে পারে আমাদের এই 4 মাত্রার মহাবিশ্ব আসলে 11 মাত্রার আরও বিশাল একটা কাঠামোর কেবল একটা পাতলা অংশ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মেমব্রেন বা সংক্ষেপে ব্রেন। বিষয়টা সহজে বোঝার জন্য একটা পাউরুটির কথা মনে করা যায়। একটা গোটা পাউরুটিকে যেমন বহু পাতলা টুকরায় কাটা যায়, তেমনিভাবে 11 মাত্রার সেই বিশাল কাঠামোকেও অসংখ্য মেমব্রেনে ভাগ করে ভাবা সম্ভব। আর প্রতিটা মেমব্রেনই হয়তো একটা করে আলাদা মহাবিশ্ব। এসব মেমব্রেনে অবস্থান করা মহাবিশ্বগুলো আমাদের চেনা নিয়মে নাও চলতে পারে, সেখানকার পদার্থবিজ্ঞানের সূত্র হয়তো একেবারে ভিন্ন। এই চিন্তা থেকেই উঠে আসে সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সের ধারণা। কিছু বিজ্ঞানীর ধারণা অনুযায়ী এই বাড়তি মাত্রার মহাবিশ্বগুলো হয়তো আমাদের একদম গা ঘেঁষে আছে, দূরত্ব হয়তো মাত্র কয়েক মিলিমিটার। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে আমরা কেন সেসব মহাবিশ্ব দেখতে পাই না, ছুঁয়েও দেখতে পারি না? এর একটা ব্যাখ্যা হলো, কোনো কণা বা পরমাণুর পক্ষে এক মেমব্রেন ছেড়ে অন্য মেমব্রেনে চলে যাওয়া সহজ নয়। শুনতে এটা বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগলেও বাড়তি মাত্রার এই ধারণাটা আসলে পদার্থবিজ্ঞানের একটা দীর্ঘদিনের ধাঁধা সমাধানের একটা সম্ভাব্য পথ দেখায়। আর সেই ধাঁধার নাম মহাকর্ষ। প্রকৃতির 4টা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। এতটাই দুর্বল যে তড়িৎচুম্বকীয় বলের তুলনায় এটা কল্পনাতীতভাবে দুর্বল। এই দুর্বলতা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দেওয়া যাক। মনে করুন একটা ছোট্ট ধাতব টুকরা মাটিতে পড়ে আছে। গোটা পৃথিবীর বিশাল ভরের মহাকর্ষ বল এই ধাতব টুকরার উপর কাজ করছে, কিন্তু আপনি চাইলে একটা ছোট্ট চুম্বক দিয়েই এই ধাতব টুকরাকে সহজেই পৃথিবীর মহাকর্ষের বিপরীতে ওপরে তুলে ফেলতে পারবেন। এই ছোট্ট চুম্বকের বলই যথেষ্ট গোটা পৃথিবীর মহাকর্ষকে হারিয়ে দেওয়ার জন্য। এতেই বোঝা যায় মহাকর্ষ বল আসলে কতটা দুর্বল। মহাকর্ষের এই অস্বাভাবিক দুর্বলতা বিজ্ঞানীদের যুগের পর যুগ ধরে বিভ্রান্ত করে আসছে। তবে স্ট্রিং থিওরি, মেমব্রেন আর অতিরিক্ত মাত্রার ধারণা থেকে এই দুর্বলতার একটা সম্ভাব্য ব্যাখ্যা পাওয়া যায়। আগেই বলা হয়েছে স্ট্রিং 2 ধরনের, ওপেন আর ক্লোজড। আমাদের চারপাশে সব বস্তু আর 3টা বল, অর্থাৎ তড়িৎচুম্বকীয়, সবল আর দুর্বল নিউক্লিয় বল তৈরি হয় ওপেন স্ট্রিং দিয়ে। ওপেন স্ট্রিংয়ের 2 প্রান্ত একটা নির্দিষ্ট মেমব্রেনের সাথে আটকে থাকে, তাই এই বলগুলো আমাদের মেমব্রেনের বাইরে যেতে পারে না। কিন্তু মহাকর্ষের জন্য দায়ী কণা অর্থাৎ গ্র্যাভিটন তৈরি হয় ক্লোজড স্ট্রিং দিয়ে, যার কোনো প্রান্ত নেই, বরং এটা একটা বন্ধ লুপ। এই কারণে গ্র্যাভিটন চাইলেই আমাদের মেমব্রেন থেকে বেরিয়ে অন্য অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়তে পারে। মহাকর্ষ যদি সত্যি এভাবে অন্য মাত্রায় ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের 4 মাত্রার মহাবিশ্বে সেই বলের একটা ছোট্ট অংশই অবশিষ্ট থাকে। আর এই কারণেই মহাকর্ষকে আমরা এত দুর্বল হিসেবে অনুভব করি।
এই একটা ব্যাখ্যাই স্ট্রিং থিওরিকে এত আকর্ষণীয় করে তোলে, কারণ এটা এমন একটা রহস্যের ইঙ্গিত দেয় যা অন্য কোনো তত্ত্ব এখনও দিতে পারেনি। স্ট্রিং থিওরি ব্ল্যাক হোল বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ব্ল্যাক হোলের এন্ট্রপি বা বিশৃঙ্খলার পরিমাণ কিভাবে গণনা করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে একটা রহস্য ছিল। 1996 সালে অ্যান্ড্রু স্ট্রোমিঞ্জার আর কুমরুন ভাফা স্ট্রিং থিওরির গাণিতিক কাঠামো ব্যবহার করে ব্ল্যাক হোলের এন্ট্রপির একটা সুনির্দিষ্ট সূত্র বের করেন, যা আগে থেকে প্রস্তাবিত সূত্রের সাথে হুবহু মিলে যায়। এই ফলাফল প্রমাণ করে স্ট্রিং থিওরির গণিত শুধু কাল্পনিক নয়, বরং এটা বাস্তব পদার্থবিজ্ঞানের গভীর সমস্যার সমাধান দিতে পারে। স্ট্রিং থিওরির ইতিহাসও বেশ আকর্ষণীয়। এর যাত্রা শুরু হয়েছিল 1968 সালে, একেবারে ভিন্ন একটা কারণে। তখন বিজ্ঞানীরা শক্তিশালী নিউক্লিয়ার বল বোঝার চেষ্টা করছিলেন। ইতালীয় পদার্থবিজ্ঞানী গাব্রিয়েলে ভেনেৎসিয়ানো একটা গাণিতিক সমীকরণ খুঁজে পান, যা কণার সংঘর্ষের তথ্যের সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছিল। এরপর 1969 ও 1970 সালে জাপানি বিজ্ঞানী ইয়োইচিরো নাম্বু, ড্যানিশ বিজ্ঞানী হোলগার বেক নিয়েলসেন আর মার্কিন বিজ্ঞানী লিওনার্ড সাসকিন্ড আলাদা আলাদাভাবে বুঝতে পারেন এই সমীকরণটা আসলে কম্পনশীল স্ট্রিংয়ের আচরণ বর্ণনা করছে। এরপর 1971 সালে পিয়েরে র্যামন্ড এই তত্ত্বে ফার্মিয়ন কণা যোগ করেন। কিন্তু সবচেয়ে বড় মোড় আসে 1974 সালে, যখন জন শোয়ার্টজ আর জোয়েল শের্ক লক্ষ্য করেন স্ট্রিং থিওরির হিসাব থেকে এমন একটা কণা বেরিয়ে আসছে যার বৈশিষ্ট্য পুরোপুরি গ্র্যাভিটনের মতো। এই আবিষ্কারের পর তারা সাহস করে বলেন স্ট্রিং থিওরি আসলে নিউক্লিয়ার বলের তত্ত্ব নয়, বরং মহাকর্ষের তত্ত্ব। এরপর 1984 সালে জন শোয়ার্টজ আর মাইকেল গ্রিন একটা জটিল গাণিতিক সমস্যার সমাধান করেন, যার ফলে শত শত বিজ্ঞানী একসাথে এই তত্ত্ব নিয়ে কাজ শুরু করেন। এই সময়টাকে বলা হয় প্রথম সুপারস্ট্রিং বিপ্লব। এরপর 1995 সালে এডওয়ার্ড উইটেন দেখান স্ট্রিং থিওরির 5টা আলাদা সংস্করণ আসলে 11 মাত্রার একটা বৃহত্তর তত্ত্বের ভিন্ন ভিন্ন রূপ, আর এই তত্ত্বের নাম দেওয়া হয় এম থিওরি। এই আবিষ্কারের পর নতুন যে গবেষণার ঢেউ শুরু হয় তাকে বলা হয় দ্বিতীয় সুপারস্ট্রিং বিপ্লব। এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের কথা বলা দরকার, এডওয়ার্ড উইটেন, যিনি এম থিওরি প্রস্তাব করেছিলেন। তিনি মূলত ইতিহাস আর ভাষা নিয়ে পড়াশোনা করেছিলেন। শুরুতে পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করেননি, পরবর্তীতে তিনি ম্যাথামেটিক্স আর তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দিকে ঝোঁকেন, আর এমন গভীরভাবে গাণিতিক অবদান রাখেন যে 1990 সালে তিনি ফিল্ডস মেডেল পান, যা ম্যাথামেটিক্স জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। কোনো পদার্থবিজ্ঞানী হিসেবে এই পুরস্কার পাওয়া আজও একটা বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়। এটা প্রমাণ করে স্ট্রিং থিওরি শুধু পদার্থবিজ্ঞানকেই নয়, বিশুদ্ধ ম্যাথামেটিক্সকেও নতুন নতুন দিক দেখিয়েছে। তবে স্ট্রিং থিওরি নিয়ে সমালোচনাও কম নেই। এই তত্ত্বের সবচেয়ে বড় সমস্যা হলো এখনও পর্যন্ত কোনো পরীক্ষাগারে এর সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। স্ট্রিং এত ছোট যে বর্তমান কোনো কণা ত্বরক যন্ত্র দিয়েই সরাসরি তা দেখা সম্ভব নয়। এছাড়া অতিরিক্ত 7টা মাত্রা, মেমব্রেন আর সমান্তরাল মহাবিশ্বের ধারণাগুলো এতটাই বিমূর্ত যে এগুলোকে অনেকে বিজ্ঞানের চেয়ে দর্শনের কাছাকাছি মনে করেন। কিছু বিজ্ঞানী তাই মনে করেন স্ট্রিং থিওরি এখনও একটা প্রস্তাবিত গাণিতিক কাঠামো মাত্র, প্রমাণিত সত্য নয়। আবার অনেক বিজ্ঞানী মনে করেন মহাকর্ষের দুর্বলতা আর গ্র্যাভিটনের স্বাভাবিক আবির্ভাবের মতো ইঙ্গিতগুলোই প্রমাণ করে এই তত্ত্বই এখন পর্যন্ত মহাকর্ষ আর কোয়ান্টাম পদার্থবিজ্ঞানকে একসাথে মেলানোর সবচেয়ে সুসংগঠিত চেষ্টা। সব মিলিয়ে বলা যায় স্ট্রিং থিওরি আমাদের মহাবিশ্ব সম্পর্কে ভাবনার ধরনটাই বদলে দিয়েছে। এই তত্ত্ব বলছে প্রকৃতির সবচেয়ে মৌলিক জিনিসটা কোনো নিরেট বিন্দু কণা নয়, বরং একটা কম্পনশীল সুতা, যার ভিন্ন ভিন্ন সুরেই তৈরি হয় ইলেকট্রন থেকে শুরু করে আলো, এমনকি মহাকর্ষ পর্যন্ত। বিজ্ঞান এখনও এই সুরের পুরোটা শুনতে পায়নি, কিন্তু যেটুকু শোনা গেছে তা মহাবিশ্বকে বোঝার পথে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আপনার কি মনে হয়, মহাবিশ্বের সবকিছু কি সত্যিই এক ধরনের কম্পনশীল সুতার আলাদা আলাদা সুর হতে পারে, নাকি এখনও এমন কোনো তত্ত্ব বাকি আছে যা আমরা কল্পনাও করিনি? কমেন্টে জানাবেন। আপনার মতামত জানতে ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহাবিশ্বের এই রহস্যময় যাত্রাটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন, কমেন্টে মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আরও মহাজাগতিক রহস্যের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।